আজ আমরা আপনাদের জন্য এমন একটি প্রেমের গল্প নিয়ে এসেছি যা আপনাদের চোখে জল এনে দেবে। এখানে দেখতে পারবেন ছেলেরা প্রেমে পড়লে তার ভালোবাসার মানুষের জন্য কি কি করতে পারে এবং সেই ভালোবাসার মানুষ যখন তাকে ছেড়ে চলে যায় তখন তার জীবন কোন পরিস্থিতিতে পৌঁছায়। বলছিলাম বহুল আলোচিত তেরে ইশক মে মুভির কথা, তাই দেরি না করে চলুন মূল কাহিনীতে আসা যাক। গল্পের শুরুতেই আমরা একটি ফাইটার জেট আকাশে উড়তে দেখি, যার ভেতরে ছিল আজকের গল্পের প্রধান চরিত্র শঙ্কর। শঙ্কর এই সময় কোনো ধরনের ইনস্ট্রাকশন না মেনেই তার ফাইটার জেট নিয়ে উপরের দিকে উঠতে থাকে। এই সময় সে চায়নার একটি টেরোরিস্ট বিমান দেখতে পায়। শঙ্কর বিমানটিকে আক্রমণ করতে চাইলে তাকে আক্রমণ করতে নিষেধ করা হয় এবং তাকে ফিরে আসতে বলা হয়, কেননা বিমানটি তাদের আন্তর্জাতিক সীমানার খুব কাছে ছিল। কিন্তু শঙ্কর তাদের কথা অমান্য করে বিমানটিকে পিছু করতে থাকে। এরপর চায়না বিমান বাহিনী যখন তাদের বিমানের ব্যাকপার্ট খুলে উপর থেকে ইন্ডিয়াতে বোমা ফেলতে যাবে তখন তারা একটি ইন্ডিয়ান ফাইটার জেট দেখতে পায়, যেখানে শঙ্কর তাদের বিমানের দিকে মিসাইল তাক করেছিল। তাই তারা ভয় পেয়ে তাদের বিমানের ব্যাকপার্ট বন্ধ করে ইন্ডিয়া থেকে চলে যায়। পরবর্তীতে শঙ্কর যখন তার স্কোয়াডে যোগ দেয় তখন তার বস তার সাথে অনেক রাগ দেখায়, কারণ শঙ্কর তাদের আদেশ অমান্য করেছে। তাছাড়া এমনিতেই পাকিস্তানের সাথে তাদের যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে, তাই সে চায়নার সাথে নতুন কোনো ঝামেলা জড়াতে চায় না। এই সময় সে শঙ্করের ফাইটার জেট চালানোর উপর নিষেধাজ্ঞা জারি করে এবং শঙ্করের উপর ইনকোয়ারি বসানোর কথা বলে। তখন অন্য এক পাইলট তাকে জানায়, স্যার, শঙ্কর আমাদের বেস্ট পাইলট আর দেশের এমন পরিস্থিতিতে তাকে আমাদের দরকার। কিন্তু বস জানায় শঙ্কর তার টিমের উপর বিশ্বাস রাখতে পারে না। তখন ওই অফিসার বলে, স্যার, শঙ্কর শুধু টিম না, সে কাউকেই বিশ্বাস করে না। তাই বস তখন শঙ্করের জন্য কাউন্সিলিংয়ের ব্যবস্থা করতে বলে এবং জানায় যতদিন কাউন্সিলিং শেষ না হয় এবং নিজের উপর নিয়ন্ত্রণ আনতে না পারে ততদিন সে উঠতে পারবে না। এরপর আমরা মুক্তি নামের একজন প্রেগনেন্ট মেয়েকে দেখতে পাই, যাকে দেখে অনেক অসুস্থ মনে হচ্ছিল। এই সময় একজন মুক্তিকে ফোন করে ড্রিঙ্কস করতে নিষেধ করে এবং ডাক্তারের কাছে যেতে বলে। মুক্তি তখন তাকে তার কাছে আসতে বললে সে জানায় দেশের অবস্থা ভালো না, যে কোনো সময় যুদ্ধ লেগে যেতে পারে, তাই সে আসতে পারবে না। এই কথা শুনে মুক্তি অনেক রেগে যায়। আর হঠাৎ একজন লেডি বিমান বাহিনী মুক্তির সাথে দেখা করে একটি ফাইল দেয়। আসলে মুক্তি একজন সাইকোলজিস্ট। মুক্তি এই সময় ফাইলটি খুলে শঙ্করের ছবি দেখতে পায় এবং শঙ্করের ছবি দেখার সাথে সাথেই ফাইলটি তার হাত থেকে পড়ে যায়। এরপর সে ফাইলটি আবার হাতে নিয়ে কাঁদতে শুরু করে এবং সে তার সিনিয়রের কাছে গিয়ে জানায় সে নিজেই এই কেসটি হ্যান্ডেল করতে চায়। কিন্তু তার সিনিয়র তার শারীরিক অবস্থার কথা বিবেচনা করে প্রথমে কেসটি তাকে দিতে চায় না। তবে মুক্তি অনেক রিকোয়েস্ট করায় তার সিনিয়র পরে রাজি হয়ে যায়। এরপর মুক্তি হসপিটালে তার অসুস্থ বাবার সাথে দেখা করে জানায় সে শঙ্করের খোঁজ পেয়েছে, তাই তাকে এখন যেতে হবে। এরপর সে শঙ্করের সাথে দেখা করতে বেরিয়ে পড়ে এবং বিমান বাহিনী হেডকোয়ার্টারে এসে পৌঁছায়। এই সময় শঙ্করের স্যার শঙ্করকে ডেকে এনে মুক্তির সাথে পরিচয় করিয়ে দেয়। মুক্তিকে দেখার সাথে সাথেই শঙ্করের চোখে মুখে ফুটে ওঠে এক তীব্র ঘৃণার ছাপ, আর মুক্তি চোখে নেমে আসে আফসোসের অশ্রু। শঙ্কর এই সময় বলে, স্যার, আমার বমি আসছে, আমি যেতে চাই। এই বলে শঙ্কর রুম থেকে বের হয়ে চলে যায়। পরবর্তীতে আমাদের 7 বছর আগের দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা শঙ্করের কলেজ লাইফ দেখতে পাই, যে সব সময় কলেজে মারামারি করে বেড়াতো। এ সময় আমরা দেখতে পাই শঙ্কর একটি ছেলেকে মারার জন্য দৌড়াচ্ছে, কেননা ছেলেটি কলেজ ইলেকশনে শঙ্করের বিপক্ষে দাঁড়াতে চেয়েছিল। অপরদিকে ওই কলেজে আমরা মুক্তিকেও দেখতে পাই, যে একজন সাইকোলজির স্টুডেন্ট। এই সময় মুক্তি কনফারেন্স রুমে তার থিসিস প্রেজেন্টেশন দিচ্ছিলেন। তার থিসিসের মূল বিষয় ছিল এমন যে সাইকোলজিক্যাল ট্রিটমেন্টের মাধ্যমে যে কোনো মানুষের রাগকে নিয়ন্ত্রণ করা সম্ভব। আর হঠাৎ শঙ্করের হাত থেকে পালিয়ে সেই ছেলেটি কনফারেন্স রুমে ঢুকে লুকিয়ে থাকে। শঙ্করও তাকে খুঁজতে খুঁজতে কনফারেন্স রুমে চলে আসে এবং তাকে খুঁজে বের করে সকলের সামনেই মারতে থাকে। এখানে আমরা বুঝতে পারি শঙ্করকে দেখে কলেজের সকল স্টুডেন্ট এমনকি শিক্ষকরাও ভয় পায়। শঙ্কর ছেলেটিকে মারতে থাকলে কেউ যখন তাকে বাঁচাতে এগিয়ে যাচ্ছিল না তখন মুক্তি এগিয়ে যায় তাকে বাঁচাতে। এই সময় মুক্তি শঙ্করকে চড় মারতে চাইলে শঙ্কর মুক্তির হাত ধরে ফেলে, আর সাথে সাথেই পুলিশ এসে শঙ্করকে ধরে নিয়ে যেতে শুরু করে। শঙ্কর তখন পুলিশের কাছ থেকে 2 মিনিট সময় চেয়ে নেয়। পুলিশও শঙ্করকে ছেড়ে দেয়। আসলে তাকে পুলিশ এতবার থানায় নিয়ে গেছে যে পুলিশের সাথেও তার একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে গেছে। এরপর শঙ্কর মুক্তির কাছে এসে তার হাত ধরে বলে, এত সুন্দর মেয়ের হাত যখন উঠেছে তাহলে সেটা কারো না কারো গালে পড়াই উচিত। এই বলে শঙ্কর নিজের হাতে মুক্তির হাত ধরে নিজের গালেই একটি চড় মারে এবং পরবর্তীতে নিজ ইচ্ছায় পুলিশের সাথে চলে যায়, যা দেখে মুক্তি অনেক অবাক হয়। অপরদিকে শিক্ষক মুক্তির থিসিস রিজেক্ট করে দেয়, কারণ তাদের মতে মুক্তির থিসিস বাস্তবে সম্ভব না, কিন্তু মুক্তি জানায় এটা পসিবল। এই সময় শিক্ষক তাকে একটি শর্ত দেয় তার থিসিস অ্যাপ্রুভ করার, আর তা হলো শঙ্করের মতো একজন ভায়োলেন্স মানুষকে নন ভায়োলেন্স মানুষে পরিবর্তন করে দেখাতে হবে।
অপরদিকে আমরা শঙ্কর ও তার বন্ধুকে থানার ভেতর দেখতে পাই, যারা বসে বসে ভাবছিল শঙ্করের বাবা এবার কি তাদের সারাতে আসবে কিনা। শঙ্কর জানায় সে অবশ্যই আসবে। তখনই আমরা শঙ্করের বাবা রাঘবকে দেখতে পাই, যিনি একজন উকিল। তাকে দেখেই পুলিশ শঙ্কর ও তার বন্ধুকে ছেড়ে দেয়। এই সময় শঙ্করের বাবা শঙ্করকে বকা দিলে শঙ্কর তার বাবার সাথে তর্ক করে আবার থানায় গিয়ে ঢুকে বসে থাকে এবং শঙ্করের বাবা চলে যায়, যা মূলত একজন বাবা ও ছেলের মিষ্টি সম্পর্কের চিত্র ফুটিয়ে তোলে। আর তার বাবা চলে যাওয়ার পরপরই মুক্তি আসে শঙ্করের সাথে দেখা করতে। পুলিশের নজরবন্দিতে এ সময় তারা থানার বাইরে দেখা করে। পরবর্তীতে মুক্তি বলে, কলেজের শিক্ষকরা বলে তুমি নাকি ড্রেনের ময়লা পানির কিরা, কিন্তু আমি তোমাকে একজন নন ভায়োলেন্স ভালো মানুষ বানাতে পারবো। শঙ্কর জানায় এত বড় কাজ আপনি কিভাবে করবেন। মুক্তি জানায় আমরা কিছু এক্সপেরিমেন্ট করব, যেমন তুমি আজ যাকে মেরেছ তার কাছে তুমি সবার সামনে ক্ষমা চাইবে এবং পরবর্তীতে আমি তোমাকে আরও কিছু কাজ দিব যা তুমি করবে। শঙ্কর জানায় এইসব আমরা বিয়ের আগে করব নাকি পরে। যা শুনে মুক্তি কিছুটা অবাক হয়। শঙ্কর বলে গার্লফ্রেন্ড হিসেবেও করতে পারো। মুক্তি বলে তুমি কি পাগল নাকি, আমি কেন তোমার গার্লফ্রেন্ড হব। শঙ্কর জানায় তাহলে আমি কেন তোমার কাজ করব। মুক্তি বলে এতে তুমি একজন ভালো মানুষ হতে পারবে। শঙ্কর জানায় আমি এমনিতেই 99% ছেলের থেকে ভালো। এই বলে শঙ্কর মুক্তিকে একটি রিকশায় তুলে দেয়। পরবর্তীতে মুক্তির সাথে জাসজিৎ নামের একজন বায়োকেমিস্ট্রি শিক্ষকের পরিচয় হয়, যে কলেজে নতুন জব নিয়েছে। মুক্তি তখন তাকে তার ডিপার্টমেন্ট দেখিয়ে দেয় এবং পড়াশোনা নিয়ে কিছু কথা বলে। অপরদিকে শঙ্কর তার বন্ধুদের সাথে কলেজের ছাদ থেকে রকেট ছেড়ে কলেজের স্টুডেন্টদের বিরক্ত করছিল। মুক্তি তখন তার প্রতিবাদ করতে ছাদে যায় এবং শঙ্করকে পুলিশের ভয় দেখায়, যা শুনে শঙ্কর হাসতে শুরু করে, কারণ পুলিশকে ভয় পাবার মতো ছেলে শঙ্কর না। মুক্তি জানায় সমস্যা কি তোমাদের, মাথা খারাপ হয়ে গিয়েছে। শঙ্কর বলে না, কপাল খারাপ, দেখো না এত বড় হলাম, তাও আবার কলেজের প্রেসিডেন্ট, কিন্তু এমন একজন মেয়ে নেই যে আমার কাঁধে মাথা রেখে বলবে শোনো এত চিন্তা কেন করো, সব ঠিক হয়ে যাবে। যা শুনে মুক্তি চলে যায়। এই সময় মুক্তি তার শিক্ষককে দেখতে পায়, যাকে দেখে তার আবার তার থিসিসের কথা মনে পড়ে যায়। তাই সে আবার শঙ্করের কাছে আসে এবং তার কাঁধে হাত রেখে বলে শোনো এত চিন্তা কেন করো, সব ঠিক হয়ে যাবে। এই সময় শঙ্করের বন্ধু জানায় ম্যাডাম কাঁধে মাথা রেখে বলতে হয়। পরবর্তীতে মুক্তি শঙ্করের কাঁধে মাথা রেখে বলে শোনো এত চিন্তা কেন করো, সব ঠিক হয়ে যাবে। এই সময় মুক্তি শঙ্করকে তার সাথে ডেটে যেতে বলে, এতে শঙ্করের শখ পূরণ হয়ে যাবে আর মুক্তির থিসিস। শঙ্কর এই সময় বলে কেন একজন যুবক ছেলের জীবন নষ্ট করছেন ম্যাডাম, এবং বলে মে পেয়ার মে পর গিয়া তো দিল্লি ফুক দুঙ্গা। মুক্তি বলে সেটা তোমার বিষয়, কিন্তু আমি আগেই বলে দিচ্ছি এটাকে আমি কাজ মনে করে করছি, তুমি প্রেম মনে করে করলে প্রেম মনে করেই করো। শঙ্কর জানতে চায় প্রেম হবার 1% সম্ভাবনাও নেই। মুক্তি জানায় একদমই না, তবে চাইলে রিস্ক নিতে পারো। তোমার মতে তো আমি সুন্দর, আর তোমাদের মতো ছেলেরা সুন্দর মেয়েদের জন্য তো কত রিস্কই নেয়। এই বলে মুক্তি চলে যাওয়ার সময় শঙ্কর জানায় ওকে নিলাম রিস্ক, কে জানে তুমি আমার প্রেমে পড়ে যাও কিনা। এরপর থেকে তারা দুজনে একসাথে চলাফেরা ও ঘোরাঘুরি করতে থাকে। এই সময় আস্তে আস্তে মুক্তি শঙ্কর সম্পর্কে অনেক কিছু জানতে শুরু করে এবং শঙ্করের কথা রেকর্ড করে রাখতে থাকে। এই সময় মুক্তি শঙ্করের কাছে তার মায়ের কথা জানতে চাইলে শঙ্কর জানায় মা মারা গেছে। তখন মুক্তিও বলে তার মাও মারা গেছে। মুক্তি জানতে চায় তোমার বাবার সাথে তোমার সম্পর্ক কেমন। শঙ্কর জানায় জেলে দেওয়ার জন্য বাবা আসে, আবার জেল থেকে ছাড়াতেও বাবাই আসে। মুক্তি বলে তোমার কাছে তোমার নিজের কি ভালো লাগে। শঙ্কর বলে সব কিছুই, তবে বিশেষ করে আমার ক্যারেক্টার। মুক্তি বলে তোমার কাছে আমার কি ভালো লাগে। শঙ্কর জানায় তোমার বডি। যা শুনে মুক্তি কিছুটা অবাক হয়, আসলে সে এমন সোজাসুজি উত্তর আশা করেনি। আর এই সময়টাতে মুক্তি শঙ্করকে মারামারি থেকে দূরে রাখার অনেক চেষ্টা করতে থাকে। একদিন মুক্তি তার ডায়েরিতে কিছু লিখছিল। শঙ্কর বলে কি লিখছ। মুক্তি বলে ইংলিশ, তুমি বুঝবে না। তারপর থেকে শঙ্কর ইংলিশ শেখা শুরু করে। তবে সবকিছুর মধ্যেও আমরা দেখতে পাই মুক্তি তার থিসিসকে বেশি গুরুত্ব দিচ্ছিল, আর শঙ্কর মুক্তিকে। মুক্তি একদিন কিছু গরিব লোকদের দেখিয়ে জানতে চায় এই গরিবদের দেখে তোমার কি মনে হয়। শঙ্কর জানায় বড় লোকদের কেলানো দরকার। এরপর মুক্তি কিছু বড় লোকদের দেখিয়ে বলে এদের দেখে তোমার কি মনে হয়। শঙ্কর জানায় বড় লোকদের আবারও কেলানো দরকার। মুক্তি বলে তুমি জীবনে কি হতে চাও। শঙ্কর জানায় বড় লোক, কিন্তু এমন বড় লোক যাকে কেউ কেলাতে পারবে না। মুক্তির পিছনে ঘুরতে ঘুরতে শঙ্কর তার বন্ধুদেরও তেমন সময় দিতে পারছিল না। একদিন শঙ্করের বন্ধু শঙ্করকে বলে তুই শুধু পিছন পিছন ঘুরবি না কিছু করবি। শঙ্কর জানায় করেছি তো, একবার হাতে হাত টাচ হয়েছে, একবার পায়ে পা টাচ হয়েছে, একবার তো আমি তার গালেও টাচ করেছি। তখন তার বন্ধু বলে এখনো পূজা করিসনি, এবং বলে আমি ফান করার কথা বলছি, একবার ফান করে নে। যা শুনে শঙ্কর তাদেরকে মজা করে মারতে শুরু করে। এরপর একদিন মুক্তি শঙ্করকে নিয়ে তার থিসিস প্রফেসরের কাছে যায়।
এটা দেখাতে যে শঙ্করের পরিবর্তন হয়ে গেছে। শঙ্কর তখন চুপচাপ সেখানে বসে থাকে। শিক্ষক যখন থিসিস পেপার সাইন করতে যাবে, হঠাৎ শঙ্করের একটি ফোন আসে। এই সময় শঙ্কর জুড়ে চিৎকার করতে করতে রুম থেকে বের হয়ে চলে যায়। সে মূলত একজনকে মারার জন্য যাচ্ছিল। যা শুনে শিক্ষক জানায়, এই ছেলে কোনোদিন ভালো হবে না। তুমি ওকে নিয়ে থিসিস করতে করতে ও তোমার সাথে সেক্স করে চলে যাবে। মুক্তি এই সময় শিক্ষককে সরি বলে শঙ্করের পিছন পিছন যেতে শুরু করে তাকে ফিরিয়ে আনতে। রুম থেকে বের হয়ে মুক্তি কলেজে একটি বড় ধরনের গন্ডগোল দেখতে পায়। তারা এই সময় একটি বাস ভাঙচুর করছিল, এমনকি ড্রাইভারকেও অনেক মারে। মুক্তি এই সময় তার শিক্ষককে ফোন করে সেখানে আসতে বলে। এরপর ড্রাইভারকে বলে শঙ্করকে মারতে এবং শঙ্করকে বলে চুপচাপ মার খেতে। এই সময় ড্রাইভার শঙ্করের গালে হাত লাগাতেই শঙ্কর ড্রাইভারকে পাল্টা মারে। এরপর মুক্তি ড্রাইভারকে বলে আবার মারেন। ড্রাইভার বয়ে বয়ে শঙ্করের গালে হাত দেওয়ার সাথে সাথে শঙ্কর আবার তাকে মেরে বসে। এরপর মুক্তি পেছন থেকে শঙ্করের হাত ধরে রাখে এবং ড্রাইভারকে বলে আবার মারেন। ড্রাইভার এই সময় জোরে শঙ্করের গালে একটা চড় মেরে বসে, আর শঙ্করও মুক্তির থেকে হাত ছাড়িয়ে ড্রাইভারকে মারতে শুরু করে। এই সময় মুক্তি তাকে আটকায় এবং বলে তার থিসিস শিক্ষক চলে আসবে। সেই শঙ্করকে এই অবস্থায় দেখে ফেললে মুক্তির 3 বছরের পরিশ্রম বিফলে যাবে। এরপর শঙ্কর ও মুক্তি সামনাসামনি বসে। শঙ্কর মুক্তিকে জানায়, 2 মাস যাবৎ এসব করতে করতে আমি বোর হয়ে গেছি, আমার ফান দরকার। মুক্তি প্রথমে তার কথা বুঝতে না পারলেও পরে সে শঙ্করের ইশারা বুঝতে পারে এবং বলে ওকে আমি দিব তোকে ফান, কিন্তু আগে তুই থাপ্পড় খা। এই সময় শিক্ষক আসলে মুক্তি ড্রাইভারকে বলে এখন মারেন, এবার সে কিছু করবে না। এমনকি শঙ্করও এবার ড্রাইভারকে সাহস দেয়। এরপর ড্রাইভার জুড়ে শঙ্করের গালে একটা থাপ্পড় মারে এবং শঙ্কর নিজেকে কোনোভাবে কন্ট্রোল করে, যা দেখে শিক্ষক কিছুটা অবাক হয়। পরবর্তীতে মুক্তি শঙ্করকে নিয়ে একটি হোটেলে যায়। এরপর রুমে গিয়ে মুক্তি তার টি শার্ট খুলে শঙ্করকে ডাকতে থাকলে শঙ্কর রুম থেকে বের হয়ে চলে যায়। এই সময় মুক্তি শঙ্করের কাছে তার চলে আসার কারণ জানতে চাইলে শঙ্কর জানায়, তুই বলেছিলি তুই এসব কাজ হিসাবে করবি, আর আমি প্রেম ভেবে করলে তা আমার। তুই কাজ মনে করে তোর টি শার্ট খুলতে পারলেও আমি প্রেম মনে করে আমার শার্ট কীভাবে খুলবো? আমার এসব করা উচিত হয়নি। এরপর সে মুক্তির কাছে ক্ষমা চেয়ে চলে আসে এবং বলে 1 মাসের মধ্যে তোর থিসিস সাইন করিয়ে দেব। পরবর্তীতে তারা একসাথে বাড়ি ফিরে আসে। এরপর থেকেই আমরা এক নতুন শঙ্করকে দেখতে পাই, যে ছিল টোটালি একজন নন ভায়োলেন্স, কেয়ারিং এবং ভালো মানুষ। এবং শেষ পর্যন্ত মুক্তির থিসিস অ্যাপ্রুভ হয়ে যায় এবং মুক্তি অনেক খুশি হয়ে শঙ্করকে জড়িয়ে ধরে। এই সময় শঙ্কর মুক্তিকে তার মায়ের কথা বলতে শুরু করে। সে কাঁদতে কাঁদতে জানায়, আমার মায়ের নাম ছিল কাবেরী। তখন আমার বয়স ছিল 10 বছর। একদিন স্কুল থেকে এসে দেখি আমার মা আগুনে পুড়ে মারা গেছে। একটি 5 বছরের বাচ্চাকে আগুন থেকে বাঁচাতে গিয়ে আমার মা মারা গেছে। বাবা মাকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করলেও তাতে কোনো লাভ হয়নি। তারপর থেকেই আমার শরীর জ্বলতে থাকে, কিন্তু আমি যখন তোর সাথে থাকি তখন আমার শরীর কম জ্বলে, ঠান্ডা অনুভূতি হয়। একজন নন ভায়োলেন্স মানুষ হয়ে উঠতে আমার কোনো মজা লাগে না, কিন্তু আমি তোর জন্য একজন নন ভায়োলেন্স মানুষ হয়ে যাব। তুই যেমন বলবি আমি তেমন হয়ে যাব। ভালোবাসি আমি তোকে। এইসব বলার সময় শঙ্কর তার আঙ্গুল দিয়ে মুক্তির কাচের চুড়ি ধরে রেখেছিল। হঠাৎ এই সময় আবির নামের একটি ছেলে গাড়ি থেকে নেমে মুক্তিকে ডাকতে শুরু করে, আর সাথে সাথে মুক্তি দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে। অপরদিকে মুক্তির চুড়ি ভেঙে শঙ্করের আঙ্গুল কেটে যায়। শঙ্কর এই সময় চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে মুক্তি ও আবিরের জড়িয়ে ধরা দৃশ্যটি দেখতে থাকে। এক মুহূর্তেই শঙ্করের জীবনে সবকিছু উলটপালট হয়ে যায়। পরবর্তীতে দৃশ্যটি বর্তমান সময়ে চলে আসে, যেখানে একদিকে শঙ্কর মুক্তিকে দেখার পর নিজের রাগ কন্ট্রোল করতে পারছিল না, অন্যদিকে অসুস্থ মুক্তিও কান্না করতে থাকে। এরপর মুক্তি শঙ্করের সাথে একটু কথা বলতে চাইলে তারা একটি রেস্টুরেন্টে বসে। মুক্তি বলে, তুই তো ইউপিএসসি পরীক্ষা দিয়েছিলি, তাহলে বিমান বাহিনীতে কিভাবে? শঙ্কর কোনো উত্তর না দিয়ে চুপচাপ বসে সিগারেট খেতে থাকে। মুক্তি জানায়, তোর সিনিয়র তোর সম্পর্কে শুধু 3টি কথাই বলেছে, আর তা হলো আউটস্ট্যান্ডিং, আউটাজিয়াস এবং আউট অফ হ্যান্ড। মুক্তি এ সময় তাকে বিমান বাহিনীর রুলস সম্পর্কে বলতে শুরু করলে শঙ্কর জানায়, পাইলটের রুলস আমাকে শেখাতে আসবেন না। আপনি এখানে কি করেন? মুক্তি জানায়, তুই এখনো আগের মতোই রাগী মানুষটিই রয়ে গেলি। কিন্তু শঙ্করের সোজা কথা, আমার কাগজে সাইন কর আর চলে যা। আর হঠাৎ সেই বিমান বাহিনী ক্যাম্পে একটা ভয়ঙ্কর হামলা হয়। শঙ্কর এ সময় মুক্তির উপর ঝাঁপিয়ে পড়ে মুক্তির জীবন রক্ষা করে। চারদিক থেকে শুধু রক্ত আর আগুন। শঙ্কর এ সময় একজন লেডি অফিসারকে মুক্তির কাছে পাঠিয়ে নিজে ফিল্ডে চলে আসে। এরপর সে তার বসের সাথে দেখা করতে আসে, যেখানে সকলেই তাদের জেট নিয়ে আকাশে ওড়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু শঙ্করের আকাশে ওড়ার অনুমতি নেই। পরবর্তীতে আমাদের আবারও একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে শঙ্করের বন্ধুরা শঙ্করকে আবিরের সম্পর্কে তথ্য দেয়। আবিরের বাবা ও মুক্তির বাবা তারা 2 বন্ধু। আবির ও মুক্তি ছোটবেলা থেকেই একসাথে পড়াশোনা করত। আবির কিছুদিন আগেই আমেরিকা থেকে এসেছে, এমনকি তাদের 2 পরিবারও চায় আবির ও মুক্তির বিয়ে হোক, যা শুনে শঙ্কর আরও স্তব্ধ হয়ে যায়। এ সময় আমরা দেখতে পাই মুক্তি আবিরের সাথে দেখা করতে একটি বারে যায়।
অপরদিকে শঙ্কর তার বন্ধুকে নিয়ে মুক্তির সাথে দেখা করতে আসতে থাকে। বারে মুক্তি আবিরকে বলে সে এখনই বিয়ে করতে চায় না, সে জীবনে অনেক কিছু করতে চায়। আবিরও মুক্তির কথা ভালোভাবেই মেনে নেয়। এমনকি মুক্তি হেসে হেসে শঙ্করের কাহিনী বলতে শুরু করে এবং শঙ্করের ইমোশনকে একটি ইউজলেস বিষয় হিসাবে উপস্থাপন করে, যেখানে বোঝা যায় মুক্তি শুধুই শঙ্করকে ব্যবহার করেছে। অপরদিকে শঙ্কর তার বাইকের পেট্রোল একটি বোতলে ভরে ভাড়ে প্রবেশ করে এবং মুক্তি ও আবিরের টেবিলে এসে বসে। এই সময় শঙ্করের বন্ধু বন্দুক দেখিয়ে বারের মিউজিক বন্ধ করে এবং সবাইকে ভয় দেখিয়ে চুপচাপ দাঁড়া করিয়ে রাখে। শঙ্কর বলে, আবির তুমি ভালো ছিলে, আমিও ভালো, কিন্তু তুমি প্রথম থেকেই ভালো ছিলে আর আমি নতুন নতুন ভালো হয়েছি। মুক্তি সাথে থাকলে মনে থাকে আমি ভালো, না হলে ভুলে যাই। আমার উপর খারাপ ভালো ভালো খারাপ অনেক প্রেশার, আর এই প্রেশার ফেরত দিতে এসেছি শুধু। তারপর শঙ্কর আবির ও তার নিজের গায়ে পেট্রোল ঢেলে লাইটার জ্বালায়, যা দেখে আবির অনেক ভয় পেয়ে যায়। মুক্তি এই সময় শঙ্করকে বোঝানোর অনেক চেষ্টা করে। শঙ্কর তখন আবিরকে জানায়, মুক্তিকে বলো সে যদি তোমাকে চায় তাহলে আমার গায়ে আগুন লাগিয়ে দিক, আর যদি আমাকে চায় তাহলে তোমার গায়ে। এই বলে শঙ্কর চলে যায়। এরপর মুক্তি রাতের বেলা শঙ্করের বাড়িতে যায়। তখন শঙ্কর, শঙ্করের বাবা ও শঙ্করের বন্ধু ডিনার করছিল। মুক্তি শঙ্করকে কিছু কথা বলতে গিয়েছিল, কিন্তু সে ঠিকমতো বুঝিয়ে বলতে পারছিল না। তাই মুক্তি শঙ্করকে কাল তার বাবার সাথে দেখা করতে যেতে বলে এবং শঙ্করের বাড়ি থেকে চলে আসে। মুক্তির কথা শুনে তারা অনেক খুশি হয়, এমনকি শঙ্কর, শঙ্করের বন্ধু ও শঙ্করের বাবা সবাই একসাথে নাচতে শুরু করে। পরবর্তীতে তারা শপিং মলে গিয়ে সবার জন্য শঙ্করের বিয়ের উদ্দেশ্যে নতুন নতুন জামা কিনতে থাকে। পরের দিন শঙ্কর মুক্তির সাথে দেখা করতে তাদের বাড়িতে যায়, যেখানে মুক্তির বাবার সাথে তার দেখা হয়। এই সময় মুক্তির বাবা মুক্তিকে ডেকে আনে এবং মুক্তির সামনে শঙ্করকে অপমান করে, কেননা শঙ্করের ভালো কোনো জব নেই। শঙ্করের বাবা সামান্য উকিল, তাদের আর্থিক অবস্থা ভালো না। এই সময় সে আরও বলে, তুই জানিস আমি কে? ঘরের বাইরে একটা বোর্ড লাগানো আছে, কি লেখা আছে তাতে? শঙ্কর বলে, ইয়াশান্ত, মানে মুক্তির বাবার নাম। মুক্তির বাবা জানতে চায় তার নিচে কি লেখা আছে। শঙ্কর জানায়, লক্ষ্য করিনি। মুক্তির বাবা চিৎকার করে বলে, তাহলে গিয়ে দেখে আয়। এটা এজন্যই লাগিয়েছি যেন তোর মতো কেউ ভিতরে আসার আগে তা লক্ষ্য করে দেখে। মুক্তি এই সময় তার বাবাকে থামাতে চায়, কিন্তু তার বাবা থামে না। পরবর্তীতে শঙ্কর বাইরে গিয়ে ওই বোর্ডে লেখা দেখে আসে, যেখানে লেখা ছিল জয়েন্ট সেক্রেটারি। মুক্তির বাবা তখন বলতে শুরু করে তার নিচে কত লোক কাজ করে, এবং শেষ পর্যন্ত সে মুক্তির বিয়ের জন্য শঙ্করের সামনে একটি শর্ত রাখে, আর তা হলো শঙ্করকে ইউপিএসসির প্রিলিমিনারি পরীক্ষা পাশ করে দেখাতে হবে। শঙ্কর তার শর্ত মেনে নিয়ে চলে আসে, কিন্তু মুক্তি তাকে বোঝায় এসব করার কোনো দরকার নেই, সেখানে অনেক কম্পিটিশন, তুই পারবি না, শুধু শুধু তোর সময় নষ্ট হবে। শঙ্কর জানতে চায়, আমার গরিবী অবস্থা দেখে তোর তো আবার মন উঠে যায়নি? মুক্তি জানায়, এমন কিছু না। শঙ্কর বলে, তোর প্রেমে জানোয়ার থেকে মানুষ হয়েছি, আর এটা তো মাত্র একটা পরীক্ষা। আমি যেদিন পাশ করব ওই দিন আমি তোকে ফোন করব, আর তখন অবশ্যই আমার ফোনটা রিসিভ করিস। শঙ্কর এই সময় তার মায়ের চুড়ি মুক্তিকে দিয়ে বলে, এটা বাবা তোকে দিতে বলেছিল, সাবধানে রাখিস। এই বলে শঙ্কর চলে আসে। এরপর শঙ্কর তার বন্ধুকে নিয়ে তার বাবার সাথে দেখা করে এবং 10,000 টাকা চায়। শঙ্করের বাবা জানতে চায়, টাকা দিয়ে কি করবি? শঙ্কর জানায়, বই কিনবো, কেননা মুক্তির বাবা বিয়ের জন্য পরীক্ষায় পাশ করার শর্ত দিয়েছে। শঙ্করের বাবা জানতে চায়, কোন পরীক্ষা? এই সময় তারা পরীক্ষার নামটিও ঠিকমতো বলতে পারছিল না। শঙ্করের বাবা বুঝতে পেরেছিল তারা ইউপিএসসি পরীক্ষার কথা বলছিল। সে এই সময় ইউপিএসসির ফুল মিনিং জানতে চাইলে শঙ্কর সেটাও বলতে পারে না। এইসব শুনে শঙ্করের বাবা কিছুটা অবাক হয় এবং রাগ দেখিয়ে চলে যায়। অপরদিকে রাতের বেলা শঙ্কর অনেকগুলো বই নিয়ে বাসায় আসে এবং নিয়মিত পড়াশোনা করতে থাকে এবং শেষ পর্যন্ত পরীক্ষা দেয়, কিন্তু সে পরীক্ষায় পাশ করে না। তবে সে হালও ছাড়ে না, সে আবার পরীক্ষা দেয়, কিন্তু এইবারও সে পাশ করতে পারে না। অবশেষে তৃতীয়বারের চেষ্টায় শঙ্কর পরীক্ষায় পাশ করে, যার আনন্দে সে নাচতে নাচতে তার বাবার সাথে দেখা করতে আসে। এই সময় দৃশ্যটি বর্তমান সময়ে চলে আসে, যেখানে শঙ্কর শত্রুদের অবস্থান সম্পর্কে তার বসকে কিছু তথ্য দেয়। তার বস তখন বলে, আমার তোমাকে দরকার, কিন্তু এই পেপার সাইন না হলে আমি তোমাকে ওড়ার অনুমতি দিতে পারবো না, তাই যেভাবেই হোক ওই পেপার সাইন করিয়ে নিয়ে আসো। আমার বেস্ট পাইলটকে এই মুহূর্তে আমার দরকার। পরবর্তীতে দৃশ্যটি আবার ফ্ল্যাশব্যাকে চলে আসে, যেখানে পরীক্ষায় পাশ করার আনন্দে আমরা শঙ্করকে নাচতে দেখি। অপরদিকে মুক্তির বাড়িতেও ওই দিন একটি প্রোগ্রাম হচ্ছিল মুক্তির নতুন জব হওয়ার খুশিতে। এই সময় মুক্তি সকলের সামনে ঘোষণা দেয় সে জাসজিৎকে ভালোবাসে এবং জাসজিৎকেই বিয়ে করতে যাচ্ছে। আর এই সময় শঙ্কর সেখানে এসে মুক্তি সকল কথা শুনে ফেলে। এই সময় সে মুক্তিকে ফোন দিলে মুক্তি ফোন রিসিভ করে না, আর হঠাৎ তার চোখ পড়ে শঙ্করের দিকে। শঙ্করকে দেখে মুক্তি কিছুটা অবাক হয়। এই সময় মুক্তির বাবা সিকিউরিটি গার্ড দিয়ে ডাকতে শুরু করলে শঙ্করের বাবা ও বন্ধু শঙ্করকে সেখান থেকে নিয়ে চলে যায়। মুক্তিও তখন দৌড়ে গিয়ে ল্যাপটপে ইউপিএসসির রেজাল্ট চেক করে দেখে শঙ্কর পরীক্ষায় পাশ করেছে এবং মুক্তি এটা দেখে কান্না করতে শুরু করে।
অপরদিকে শঙ্করের বাবা শঙ্করকে নিয়ে বাসায় গেলে শঙ্করের বাবা ও বন্ধু রুমে ঢোকার সাথে সাথেই শঙ্কর বাহির থেকে রুম লক করে দিয়ে আবার মুক্তির বাসায় চলে আসে এবং সাথে করে কিছু পেট্রোল বোমা নিয়ে আসে। পরবর্তীতে পগডামে পেট্রোল বোমা মেরে চারদিকে আগুন লাগিয়ে দেয়। এই সময় মুক্তির বাবা ফোন করে পুলিশকে আসতে বলে। অপরদিকে মুক্তি এসে শঙ্করকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু শঙ্কর এই সময় কোনো কিছুই বোঝার অবস্থায় ছিল না। পুলিশের বয়ে মুক্তি এই সময় শঙ্করকে বাসার ছাদে নিয়ে যায় এবং বোঝানোর চেষ্টা করে, কেননা পুলিশ তাকে ধরে নিলে শঙ্করের 3 বছরের পরিশ্রম বিফলে যাবে। কিন্তু শঙ্কর এসবের পরোয়া করে না, কেননা তার এই পরিশ্রম কোনো ভালো জব বা জীবনে সফল হওয়ার জন্য ছিল না, এটা ছিল মুক্তিকে পাওয়ার লড়াই। তাই সে মুক্তিকে বলে, যদি তুই আমাকে ভালোই না বাসতি তাহলে তখন কেন বলিসনি যখন তোর বাবা আমাকে শর্ত দিয়েছিল। মুক্তি জানায়, আমি আগেই বলেছিলাম আমি সব কিছু জব হিসাবে করছি, তুই প্রেম মনে করে করেছিস, সেখানে আমার কি করার। এদিকে মুক্তি বাবা পুলিশ নিয়ে ছাদে আসে, কিন্তু ছাদ লক থাকার কারণে পুলিশ ভেতরে আসতে পারে না। শঙ্কর নিজেই তখন পুলিশের কাছে ধরা দেয়। পুলিশ তখন শঙ্করকে অনেক মারে এবং থানায় ধরে নিয়ে যায়। আসলে মুক্তি তার বাবাকে দিয়ে শঙ্করের সামনে ইউপিএসসি পরীক্ষার শর্ত রেখেছিল, কারণ সে ভেবেছিল শঙ্কর এই শর্ত পূরণ করতে না পেরে মুক্তির পিছন থেকে সরে যাবে। পরের দিন শঙ্করের বাবা মুক্তির বাবার কাছে এসে মাপ চায় এবং তার ছেলেকে থানা থেকে ছেড়ে দিতে বলে, কিন্তু মুক্তির বাবা তখন তাকে অনেক অপমান করে, এমনকি তার বাড়ির সকল কাজের লোকের পা ধরে মাপ চাওয়ায়। সকলে পা ধরে মাপ চাইতে চাইতে শঙ্করের বাবা একসময় মুক্তির পায়ের কাছে গিয়ে পৌঁছায়। তখন মুক্তির বাবা শঙ্করের বাবাকে এই শহর থেকে চলে যেতে বলে। এরপর শঙ্করের বাবা শঙ্করকে ছাড়াতে থানায় যায়। সেখানে সে দেখতে পায় পুলিশ শঙ্করকে অনেক মেরে এক কোণায় ফেলে রেখেছে। তখন থানা থেকে বের হয়ে শঙ্করকে তার বাইকের পেছনে বসিয়ে নিজের শরীরের সাথে কাপড় দিয়ে বেঁধে বাইক চালাতে শুরু করে। এ সময় সে জানায়, ছোটবেলায় শঙ্কর এরোপ্লেন অনেক পছন্দ করত। শঙ্কর এরোপ্লেন দেখে তার বাবার সাথে এরোপ্লেনে চড়তে চাইত। তার বাবা তখন শঙ্করকে তার সাইকেলে বসিয়ে নিজের শরীরের সকল শক্তি দিয়ে সাইকেল চালিয়ে যেত, আর শঙ্কর তাকে বলতো, বাবা আরো জোরে, বাবা আরো জোরে। আর তখন শঙ্করের বাবাও স্বপ্ন দেখতো শঙ্কর একদিন তাকে নিয়ে পৃথিবীর সবচেয়ে দ্রুততম জাহাজ চালাবে। এসব বলতে বলতেই হঠাৎ শঙ্করের বাবা শঙ্করকে নিয়ে বাইক থেকে পড়ে যায়। শঙ্কর তখন তার বাবাকে ডাকতে থাকলে তার বাবা ওঠে না। আসলে শঙ্করের বাবা মারা গেছে। শঙ্কর এই সময় অনেক কান্না করতে থাকে। পরবর্তীতে একদিকে শঙ্কর তার বাবার লাশ নিয়ে বেনারসে যায়, অন্যদিকে মুক্তির গায়ে হলুদ অনুষ্ঠান হতে থাকে। শঙ্কর তার বাবার লাশে আগুন দিয়ে পূজা করতে থাকলে একজন বড় পণ্ডিত এসে পূজারত ওই পণ্ডিতকে বলে, এই পূজা তোমার দ্বারা হবে না, আমাকে করতে দাও। এরপর সে জানায় মেয়েটির নাম মুক্তি। সে আরও জানায় শঙ্কর যত কিছুই করুক শঙ্কর কোনোদিনও মুক্তিকে পাবে না, না এই জন্মে না পরজন্মে। প্রেম মানে মৃত্যু, মুক্তি নয়। এবং সে জানায় তোর প্রেমের আগুনে আজ তোর বাবা পড়ছে, তুইও নিজেকে এতটা জ্বালা যেন মুক্তি নিজে এসে একদিন তোর পায়ের কাছে এসে বলে আমাকে স্বীকার করো। পরবর্তীতে আমরা মুক্তির গায়ে হলুদ অনুষ্ঠান দেখতে পাই, আর হঠাৎ সেখানে হাজির হয় শঙ্কর। শঙ্কর এই সময় মুক্তির মাথায় গঙ্গা জল দিয়ে বলে, বাবাকে জ্বালাতে গিয়েছিলাম বেনারস, ভাবলাম তোর জন্য একটু গঙ্গা জল নিয়ে আসি, নতুন জীবন শুরু করতে যাচ্ছিস, পুরাতন পাপ তো ধুয়ে নে। আর আমি প্রার্থনা করি তোরও একটি ছেলে সন্তান হোক, যেন তুইও বুঝতে পারিস প্রেমে যারা মারা যায় তারাও কারো না কারো সন্তান। এরপর শঙ্কর চলে আসে এবং মুক্তি তার ঘরে গিয়ে দরজা লাগিয়ে দেয়। এরপর আমরা মুক্তির বিয়ের অনুষ্ঠান দেখতে পাই, কিন্তু জাসজিৎ লক্ষ্য করে এই বিয়েতে মুক্তির কোনো মন নেই, তাই সে তাদের বিয়ের গিট খুলে দেয় এবং মুক্তি তখন বিয়ের আসর থেকে সোজা চলে আসে শঙ্করের বাড়িতে। কিন্তু শঙ্করের বাড়িতে তখন তালা দেওয়া ছিল। এদিকে শঙ্কর আত্মহত্যা করার চেষ্টা করলে সে আকাশে একটি প্লেন দেখতে পায়, যা দেখে তার বাবার স্বপ্নের কথা মনে পড়ে। পরবর্তীতে শঙ্কর এয়ার ডিফেন্সে ভর্তি হয়, আর অন্যদিকে মুক্তি দিনের পর দিন শঙ্করকে খুঁজতে শুরু করে এবং নেশায় আসক্ত হতে থাকে। কিন্তু এরই মধ্যে আমরা জানতে পারি মুক্তি প্রেগনেন্ট, আর তার সন্তানের বাবা হলো জাসজিৎ। কিন্তু মুক্তি প্রেগনেন্ট হওয়া সত্ত্বেও নিজেকে নেশা থেকে দূরে রাখতে পারে না, যার কারণে সে ধীরে ধীরে অনেক অসুস্থ হতে শুরু করে। আর মুক্তির এই অবস্থা দেখে মুক্তির বাবাও স্ট্রোক করে হসপিটালে ভর্তি হয়। পরবর্তীতে দৃশ্যটি আবার বর্তমান সময়ে চলে আসে, যেখানে আমরা মুক্তি ও শঙ্করকে দেখতে পাই। শঙ্কর জানায় আমাকে দয়া দেখানোর দরকার নেই, তুই আমার জাহাজকে দয়া কর। মুক্তি জানায় আমি তোকে দয়া দেখাচ্ছি না, আমার মেয়েদের জন্য দয়া হচ্ছে। মেয়েরা সবসময় রাজকুমারের স্বপ্ন দেখে, কোনো দিন মজুরের না। কিন্তু সেই মেয়েরাই সে রাজকুমারের প্রেমে সেই গন্ধ পায় না, যা একজন দিন মজুরের ঘামে, চোখের পানিতে বা প্রেমে পায়। আমি জানি তুই আমার গলা চেপে আমাকে মেরে ফেলবি যদি আমি বলি আমি তোকে ভালোবাসি। যা শুনে শঙ্কর হাসতে শুরু করে এবং বলে, তুই মরে যা, আর না হয় মরিস না, কিন্তু আমার পেপারে সাইন করে দে। মুক্তি বলে, আমি সব কিছু করতে পারবো, শুধু ওই পেপারে সাইন করা ছাড়া। শঙ্কর জানায় প্রেম করার মতো আমার কোনো মুড নেই, আমি শুধু লড়াই করতে চাই। এসব ফালতু প্রেম থেকে আমার মন উঠে গেছে। সে আরও বলে, একটা সাইন করে দে, একটা সাইন করলে তুই কি এমন হারাবি? মুক্তি জানায় তোকে, কারণ তুই উঠতে গেলে বেঁচে ফিরবি না। শঙ্কর জানায় আমি মরতে চাই, আমার শরীরে কোনো রক্ত নেই, আছে শুধু ঘৃণা।
মুক্তি জানায়, আমি এত বোকা না যে তোর কাছে ভালোবাসা চাইতে আসবো, এবং বলে আমি মারা যাব, কিন্তু আমার গর্ভের সন্তান কার কাছে রেখে যাব? এই সন্তানের জন্য হলেও তোকে বেঁচে থাকতে হবে। তাছাড়া তোর প্রার্থনা অনুযায়ী আমার গর্ভের সন্তান একটি ছেলে। এই সময় মুক্তি অনেক অসুস্থ হয়ে পড়লে শঙ্কর তাকে হসপিটালে নিয়ে যায়। এই সময় মুক্তি তাকে বলে জাসিজিৎ এখন INS বিজয় নামের একটি জাহাজে আছে, যেখান থেকে সে কখনো ফিরে আসবে না, আর তুই উঠলে তুইও আসবি না। কিন্তু শঙ্কর বলে তুই সাইন করে দে, আমি তোকে কথা দিচ্ছি আমি ফিরে আসবো। এরপর মুক্তি পেপারে সাইন করে দিলে যাওয়ার সময় শঙ্কর মুক্তিকে বলে হয় আমি আসবো, না হয় বাচ্চার বাবা আসবে। এখন একদিকে মুক্তির অপারেশন শুরু হয়, অন্যদিকে যুদ্ধ, এবং যুদ্ধের এক পর্যায়ে শঙ্করের জেটে গুলি লেগে আগুন লেগে যায়। তখন অফিসার তাকে বারবার ইজেক্ট করতে বললে শঙ্করও ইজেক্ট করার চেষ্টা করে, কিন্তু বারবার রিজেক্ট হচ্ছিল। শঙ্কর বুঝতে পারে তার বাঁচা অসম্ভব, তাই সে এখন তার জেট নিয়ে INS বিজয়ের দিকে রওনা দেয়, এবং শেষ পর্যন্ত INS বিজয়ের উপর তার জেট আছড়ে পড়ে। এতে একদিকে শঙ্কর মারা যায়, অন্যদিকে বাচ্চা জন্ম হওয়ার পর মুক্তিও মারা যায়। এরপর আমরা ওই পণ্ডিতকে দেখতে পাই যে দুজন মানুষের জন্য পূজা করছিল। এর মাধ্যমেই মুভিটির গল্প শেষ হয়, কিন্তু আমাদের জানা হলো না মুক্তির সন্তানের কাছে তার বাবা পৌঁছাতে পেরেছিল কিনা। গল্পটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাবেন, আর এই ধরনের দারুণ দারুণ সব মুভির গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।